শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ার। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকতে যে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে মুদ্রা বাজার এবং শেয়ার বাজারের খবর। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। উৎসব মুখর পরিবেশে চলছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর দ্বিবার্ষিক নির্বাচন। সকাল 9টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। আলাদা দুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে একটি কেন্দ্র ঢাকায় বাংলা মোটরে অবস্থিত BKME ভবনে, অন্য কেন্দ্রটি নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত BKME কার্যালয়ে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 572, এর মধ্যে নারায়ণগঞ্জে 272 এবং ঢাকায় 224, চট্টগ্রামে আছে 76 জন ভোটার। 35টি পরিচালক পদে মোট প্রার্থী 38 জন, যেখানে 35 জনই প্রোগ্রেসিভ নিট অ্যাপারেলস প্যানেলের নির্বাচন করছেন। বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের পোশাক শিল্পের যে সংকট, বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্প আছে। আমরা মনে করি এই নির্বাচনের মধ্যে যে নেতৃত্ব আসবে সেটি বাংলাদেশের পোশাক শিল্পকে এই সংকট মোকাবেলা এবং ভবিষ্যতে আরও কিভাবে আমাদের এক্সপোর্টকে ত্বরান্বিত করা যায় সেগুলো নিয়ে এই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা কাজ করবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের সবার অধিকার প্রতিষ্ঠা, সব দিক থেকে মনে করি যে এই নির্বাচনটা খুবই মূল্যবান। প্রত্যাশা আমাদের ফ্যাক্টরিগুলো সুন্দর চলে, শ্রমিক কর্মচারী কর্মকর্তা আমরা সুন্দরভাবে যাতে একত্রিত হয়ে দেশের উন্নতি করতে পারি। দর্শক, BKME নির্বাচনের আরো খবর জানবো সহকর্মী মৌয়ের কাছ থেকে। তিনি আছেন বাংলা মোটরে BKME ভবনে। মৌ, ভোট গ্রহণের এখন কি অবস্থা? এখন তো প্রায় অর্ধেকের বেশি সময় পার হয়েছে। কি পরিমাণ ভোট পড়েছে, ভোটাররা কি বলছেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারা আসলে BKME এর এই ভোটে অংশগ্রহণ করে তারা নির্বাচিত হলে তারা আসলে কি করবেন, এই বিষয়গুলো নিয়ে তারা আসলে কি বলছেন? কারোর সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা? ধন্যবাদ শাহাদাত। সকাল 9টা থেকে কিন্তু BKME 2025 থেকে 27 ভোট শুরু হয়েছে এবং এটি চলবে, আপনি যেটি বলছিলেন যে 5টা পর্যন্ত। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার পেছনে 5টি বুথ রয়েছে। 5টি বুথে কিন্তু ভোট নেওয়া হচ্ছে এবং ব্যালট বক্সে ইতিমধ্যে অনেক ভোট পড়ে গেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে 5টি বুথ রয়েছে, 5টি বুথে কিন্তু ভিন্ন ভিন্নভাবে ভোট নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে 278টি ভোট পড়েছে, যেটি 48.6%। 572টি ভোটের মধ্যে কিন্তু 278টি ভোট পড়েছে এবং প্রায় এক যুগ পর বাংলাদেশে কিন্তু বাংলাদেশ BKME এই আয়োজনটি করেছে, নির্বাচনের আয়োজনটি করেছে। গত আয়োজন হয়েছিল 2012 সালে। তো এখানে আসলে খুবই উৎসব মুখর পরিবেশ ছিল এতক্ষণ, যেহেতু একটু দুপুরবেলা হয়ে গেছে সেহেতু একটু ঢিলে ঢালা পরিবেশে এখন ভোট গ্রহণ চলছে এবং এখানে যারা ভোট দিতে এসছেন তাদের সাথে কথা বলে জেনেছি তারা অনেকটাই আনন্দিত যে অনেকদিন পরে BKME-তে এরকম ভোটের সুযোগ তারা পাচ্ছেন এবং পুরোপুরি নির্বাচনী নিয়মেই কিন্তু তারা ভোট দিতে পারছেন। এবং এখানে যে আয়োজনটি করা হয়েছে সেই জায়গা থেকে তারা নিজের করেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এর আগে যেহেতু 2012 সালে হয়েছে এবং 2025 সালে এই অনেক দিন পর হচ্ছে, তো সেই জায়গা থেকে যারা গার্মেন্টস মালিকরা আছেন তাদের প্রত্যাশা যারা নতুন নেতৃত্বে আসবেন তারা আসলে পোশাক খাতকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবেন, পোশাক খাতের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো ত্বরান্বিত করবেন। এবং যেহেতু সংগঠনটি পরিচালনা পর্ষদে এখানে নির্বাচনী বোর্ড রয়েছে, সেখানে আমি একটু কথা বলবো। স্যার, কেমন দেখছেন এবং কি প্রত্যাশা আপনাদের, যে কেমন হচ্ছে? 5টা পর্যন্ত তো ভোট চলবে, তাদের কাছে আসলে প্রত্যাশাটা কি? এখন পর্যন্ত প্রায় 50% ভোট কাস্টিং হয়ে গেছে, এটা অভাবনীয়। আমি নিজেও ব্যক্তিগতভাবে চিন্তা করি নাই। আসলে দেশে একটা গণতন্ত্রের সুবাতাস বইছে, তারই একটা প্রতিফলন আজকের এই BKME এর ইলেকশনে। কারণ সবাই স্বতঃস্ফূর্তভাবে এসছেন। ইলেকশনের শুরুতেই ভোটার নির্বাচন এবং লিস্ট করা থেকে শুরু করে নমিনেশন পেপার দেওয়া সবকিছু মিলিয়ে
মিলিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই এই সংগঠনের বিকেএমের সদস্যরা সহযোগিতা করেছেন এবং তারই প্রতিফলন আজকের এই ইলেকশনে দেখতে পাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এখানে কিছু রাজনৈতিক প্রোগ্রাম ছিল ঢাকা কেন্দ্রের কাছাকাছি, কিন্তু সেই প্রোগ্রামও হয়নি তেমন, কিন্তু তারপরে সে আতঙ্ক কাটিয়েও সব ভোটাররা এখানে আসছেন। চিটং থেকে অনেক ভোটার এসছেন, ঈর্ষণীয়, কারণ এত দূর থেকে ওনারা এসে অনেকে এসছেন সকালবেলা ফ্লাইটে, আবার ভোট দিয়ে দুপুরের ফ্লাইটে ব্যাক করছেন। তাহলে কতটুকু উৎসাহ থাকলে ভোটাররা এভাবে এসে ভোট দেন। এবং আমি মনে করি যে আজকের এই ভোটটা এফবিসিসি এর জন্য, অন্যান্য ভোটের জন্য, এমনকি জাতীয় নির্বাচনের জন্য একটি মাইল ফলক হিসাবে এবং রেফারেন্স হিসাবে থাকবে যে আসলে বাংলাদেশে নিরপেক্ষ ভোট সম্ভব। আচ্ছা, ঢাকায় ছাড়াও তো নারায়ণগঞ্জেও একটি ভোট কেন্দ্র রয়েছে, সেখানকার আসলে পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানে ঢাকা থেকে একটু কম ভোট আছে। আসলে এটা হচ্ছে যে নারায়ণগঞ্জে যারা ভোট দেন তারা লাঞ্চ আওয়ারের পরে সাধারণত ভোট দিতে আসেন, আগের ভোটের অভিজ্ঞতা থেকে দেখা যায়। এখানে ভোট একটু বেশি পড়েছে কারণ চিটং এর ভোটগুলো এখানে এসছে। কারণ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এটা অটোমেশন করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ অথবা চিটং যেখানকারই ভোটার হন, ওনারা ঢাকা কেন্দ্র অথবা নারায়ণগঞ্জ কেন্দ্রে ভোট দিতে পারছেন এবং সেই জন্য অনেক নারায়ণগঞ্জে ভোটারও ঢাকায় এসে ভোট দিয়েছেন। ঢাকারও কেউ কেউ হয়তো ব্যবসার কারণে নারায়ণগঞ্জ গেলে সেখানে ভোট দিচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা অটোমেশন করে এটাকে এমনভাবে করেছি যে ভোটার সিলেকশনটাও অটোমেশন, নিরপেক্ষ সফটওয়্যার তাদেরকে আইডেন্টিফাই করছেন এবং ভোট কাউন্টিংটাও অটোমেটিক হবে। সুতরাং আমরা খুব দ্রুত রেজাল্ট দিতে পারবো। স্যার, আমরা দেখছিলাম যে আসলে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে এবং প্রত্যেকজন যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু অনেকটাই খুশি এবং একজন একজন করে ভেতরে আসছেন, ভোট দিচ্ছেন এবং তারা নিজেদের পরামর্শ ব্যক্ত করছেন যে তাদের কি প্রত্যাশা নতুন যারা নেতৃত্বে আসবেন। শাহাদাত, এখান থেকে এই ছিল সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বিকেএমইএ ভবন থেকে ভোট গ্রহণের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মৌ। এবারে চলে যাচ্ছি আমরা আলোচনায়। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএমইএর বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি নির্বাচন করছেন প্রোগ্রেসিভ নিট প্যানেল থেকে। তার কাছে আমরা যেতে চাই। জনাব হাতেম, আজকে তো অনেক দিন পর নির্বাচন হচ্ছে। সেই নির্বাচন আসলে 5 আগস্টের যে ঘটনা, সেই ঘটনার পরে আসলে প্রথম কোনো বাণিজ্যিক সংগঠনের নির্বাচন, এবং এই নির্বাচন নিয়ে অনেক উৎসাহ রয়েছে, অনেক আশার ব্যাপার রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে যে ফেরত যাওয়ার বিষয়টি, যেটি আমরা একটু আগেও শুনছিলাম, সেই জায়গাটা থেকে আপনারা কেমন প্রত্যাশা করেন যে নির্বাচনটা আসলে কতটা গুরুত্ব বহন করে? জি, আপনারা জানেন যে দীর্ঘদিন পরে আমাদের যে নির্বাচন, আজকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা ঢাকা কেন্দ্রের ভোটের চিত্র দেখেছেন। আমি নারায়ণগঞ্জ কেন্দ্রে আছি। সকাল থেকে অত্যন্ত সুন্দর পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের মেম্বাররা আসছেন। আসলে আমাদের প্রার্থীটা কিন্তু এখানেই, যে অনেকদিন পর মেম্বাররা আসছেন, ভোট দিচ্ছেন। এখানে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। আর আমাদের যারা বিপক্ষে যারা দাঁড়িয়েছিলেন তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়াচ্ছেন, ভোটারদের রিসিভ করছেন, ভোট দিচ্ছেন ভোটাররা। এরপরে একসাথে বসে আবার আমরা গল্প করছি, কথা বলছি। এইটাই আমাদের আসলে প্রাপ্তি। আমরা যেটা চাচ্ছিলাম সে ওইরকমই একটা সুন্দর পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস যেটা আমরা মনে করছি যে যদিও আমার 35 জন প্যানেলের বিরুদ্ধে মাত্র 3 জন ক্যান্ডিডেট স্বতন্ত্র হিসেবে আছেন, কিন্তু একটা পূর্ণ প্যানেল যদি আমার বিপক্ষে থাকতো তাহলে সেই নির্বাচনটা আরো আমরা এনজয় করতে পারতাম। তারপরও আমি কৃতজ্ঞ আমার মেম্বার বা ভোটারদের কাছে, যে তাদের অনেকের কাছেই ওনারা গিয়েছিলেন যে আমার বিপক্ষে প্যানেলে আসার জন্য, কিন্তু তারা আসেননি। এটা আমি মনে করি আমার প্রতি তাদের ভালোবাসা। বিগত দিনে আমার এই সেক্টর, আমার যে অবদান, আমার যে সার্ভিস, এই সব কিছুকে কেন্দ্র করে তারা আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে আসেননি। ফলে মোটামুটি ধরে নিতে পারেন যে 35 জনের বিরুদ্ধে 3 জন ক্যান্ডিডেট, মানে অবস্থানটা নির্বাচনের অনেকটা বুঝেই যাচ্ছে কি দাঁড়াবে। তবে আমরা আশাবাদী যে অন্তত 70% কমপক্ষে ভোট কাস্ট হবে। আর এই 70%-এর মধ্যে বিগত দিনের ন্যায় এইবারও আমি সর্বোচ্চ ভোট পাবো, এইটাই আমার কাছে প্রত্যাশা রয়েছে। এবং
ভালো সুন্দর একটা নির্বাচন হচ্ছে, এইটা এবং নির্বাচন কমিশন বা আমাদের মেম্বাররা সবাই মিলে খুব সুন্দর একটা নির্বাচন উপহার দিচ্ছে, এইটাই আসলে আমাদের দীর্ঘদিন পরে একটা প্রাপ্তি। আবার যদিও বিগত সময় 2010 এবং 12-তে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু প্রতিদ্বন্দ্বিপূর্ণ দুইটা প্যানেল নির্বাচন করেছিল আমরা। এবং এরপরে যদিও নির্বাচন প্রক্রিয়া হয়েছে, কিন্তু নির্বাচনে হয়তো দেখা গেছে কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা বা ক্যান্ডিডেট না আসাতে নির্বাচনটা পুরোপুরি হয়নি। বাট নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বিগত বাকি কমিটিগুলো গঠন করা হয়েছে। কিন্তু জনাব হাতেম, এই যে একটি নির্বাচন মানে হচ্ছে আসলে শক্ত দুটি প্রতিপক্ষ থাকবে, দুই বা ততোধিক প্রতিপক্ষ থাকবে, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই চিত্র তো নিশ্চয়ই এবারে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আপনাদের যে প্যানেল তার বিপরীতে তার অন্য যে প্যানেল বা প্রার্থীর সংখ্যা খুবই কম। এটি আসলে একতরফা এক ধরনের নির্বাচন হচ্ছে, আমরা মোটামুটি সেটাই দেখছি। এই এই ধরনের বিষয়গুলো কেন, মানে একটি বাণিজ্য সংগঠনে কেন আসলে এই ধরনের পরিস্থিতি, কেন সেখানে আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক প্রার্থী পাওয়া যাচ্ছে না, এটার পেছনে কি কারণ? দেখেন, এখানে কিন্তু আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন বা বিপক্ষে ক্যান্ডিডেট যারা আছেন তাদের সাথে যদি কথা বলে দেখেন বা মেম্বারদের সাথে যদি কথা বলে দেখেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করা হয়েছিল। আমি যেটা বলছিলাম যে আমার বিপক্ষে মূলত তারা আমাকে আমার প্রতি সম্মান দেখিয়ে বা আমার বিগত দিনের কাজের মূল্যায়ন করে তারা আমার বিপক্ষে হয়তোবা ক্যান্ডিডেট হতে চায়নি বলেই একটা পূর্ণ প্যানেল আমার বিপক্ষে আসেনি। তো একদিকে এটা আমি যদিও একটা আমার জয় বলবো বা আমার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলবো, বাট আমার প্রত্যাশা ছিল একটা পূর্ণ প্যানেলই আমার বিপক্ষে নির্বাচন করবে, তাতে এটা আরো বেশি সুন্দর হতে পারতো। বাট সেই জায়গাটা যেহেতু হয়নি, মেম্বারদের এটা আমি মনে করি বদান্যতা। তারা আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তারা আমার প্রতি সমর্থন জানিয়ে আমার প্রতি আমার কাজের মূল্যায়ন করেছেন, তারা এটা আমার একটা প্রাপ্তি বলে আমি মনে করি। জি, আপনি নির্বাচনের আগে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনে আপনি জয়লাভ করলে আপনি পরবর্তী 2 বছর আসলে কি করবেন, বিশেষ করে নেটওয়ার্ক শিল্পের যে ধরনের বাধাগুলো আছে, বিশেষ করে কাস্টমস বন্ড বিষয়ক, কাস্টমসের জটিলতা, বন্দরের জটিলতা, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন বলেছিলেন। সেই জায়গাগুলো একটু শুনতে চাই যে আপনি নির্বাচিত হলে আপনার ইমিডিয়েট কাজগুলো কি হবে, শুরুতেই আপনি আসলে কি করতে চাইবেন? আপনি বিগত দিনগুলো তো আপনারা দেখেছেন যে কাস্টমসের বিএসপিএনবিআর এর 3টা ডিপার্টমেন্ট, কাস্টমস, ট্যাক্স এবং ভ্যাট, 3টা ডিপার্টমেন্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি নানাভাবে কাজ করছি। এবং বর্তমানে যিনি এনবিআর এ যারা নেতৃত্বে আছেন, এনবিআর এর চেয়ারম্যান মহোদয় সহ মেম্বাররা প্রত্যেকেই কিন্তু বাস্তবের সাথে মিল রেখে আমাদের যে সমস্যাগুলি এগুলি সমাধানের জন্য ওনারা ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন এবং কিছু কিছু জায়গায় সমাধান ইতিমধ্যে কিন্তু আমরা করেছি। আরো কিছু সমাধান কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে এবং সেগুলি ওনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। ইতিমধ্যে আমরা আমাদের সাথে অনেকবার বসেছি এবং এই বসার মাধ্যমে আমরা কিন্তু এইগুলি কাজ করে যাচ্ছি, কন্টিনিউয়াস কিন্তু কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলিতেও কিন্তু আমরা এইগুলি নিয়ে আরো কাজ করব। বিশেষ করে এনবিআর সংক্রান্ত বিষয়গুলি তো আছেই, তার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পলিসিগত কিছু সাপোর্টের বিষয় আছে, যেটা বর্তমানে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি 1 নম্বর সংকট যদি দেখেন যে আমরা জ্বালানি সংকট নিয়ে সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছি। তো এই সংকটটা যদি সমাধান করা যায় এবং বাংলাদেশ ব্যাংকিং যে সমস্যা আর শ্রমিকদের আনডিউ ডিমান্ড নিয়ে কিছু সংকট আমাদের আছে, এই 3টা সমস্যাকে আমরা এই মুহূর্তে মেজর হিসেবে আখ্যায়িত করি এবং এই 3টা জায়গাতেই আমরা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি এবং প্রত্যয় ঘোষণা করেছি। আমরা এগুলি নিয়ে অলরেডি কাজ করে যাচ্ছি, কন্টিনিউয়াস বেশ কিছুদিন যাবত কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সামনে আমরা এগুলি কাজ করব। আপনি তো দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করছেন, এমনকি আপনি যখন সভাপতি ছিলেন না তখনও আপনি খুবই মানে অ্যাক্টিভলি দায়িত্ব পালন করেছেন, আপনাদের মেম্বারদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করেছেন। সেই সময়
নাসিম ওসমান সাহেব যখন সভাপতি ছিলেন, পরবর্তীতে নাসিম আপনার ওসমান না, সেলিম ওসমান সাহেব, ছিলেন। দুঃখিত, এবং পরবর্তীতে আপনার জন্য একটি নতুন পদ তৈরি করা হয়েছিল নির্বাহী সভাপতির, সেটি নিয়ে আপনি সবসময় আমরা দেখেছি আপনি ব্যবসায়ীদের বা আপনাদের উদ্যোক্তাদের সমস্যা সমাধানে কাজ করেছেন, এবং আপনি সভাপতি হওয়ার পরেও আমরা আপনাকে আরও বেশি অ্যাক্টিভ দেখেছি। আপনারা অবশ্যই আপনাদের ভোটাররা যারা আছেন বা যারা প্রার্থী আছেন, আপনি যেটি বলছিলেন, তারা আপনার উপর আস্থা আছেই দেখেই হয়তো বা তারা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে না। কিন্তু এই যে আপনি এতদিন ধরে দায়িত্ব পালন করছেন, এর মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু কিছু কিছু সমস্যা তো আসলে সমাধান করা যায়নি সেভাবে। সেই জায়গাগুলোতে আপনি কি মনে করেন যে সামনের দিনে সেগুলো আপনি সরকারের সাথে নেগোসিয়েশন করতে পারবেন বা সমস্যা সমাধান করতে পারবেন? বিশেষ করে গ্যাসের সমস্যার কথা বলছেন বা অন্যান্য যেসব এনবিআর এর সমস্যা, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেগুলো কি আসলে এই সামনের 2 বছরে করতে পারবেন? আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন গত সপ্তাহে আমরা বেশ কয়েকবার জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছিলাম, এবং সেখানে জ্বালানি সচিব তিতাসের এমডি, পেট্রোবাংলার চেয়ারম্যান সহ আমরা বসছিলাম। সেখানে বেশ আমরা খুব আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি জ্বালানি উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে, যে ওনারা ইতিমধ্যে কিন্তু গ্যাস সংকটের সমাধানের কিছু উদ্যোগ নিয়েছেন আমাদের সাথে আলোচনার প্রেক্ষিতে। এবং আরো কিছু সংকট, যেটা আপনি বলছিলেন, দীর্ঘদিন যাবত তো কাজ করে যাচ্ছি, সব সমস্যার সমাধান কিন্তু করা যায়নি, এটা বাস্তব। সবকিছু সবসময় সমাধান করা যায় নাই, বাট আমরা কিন্তু হতাশ না, আমরা কিন্তু কন্টিনিউয়াস কাজে লেগে আছি, সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। এবং এটা হয়তো সময় লাগে, কারণ আমরা যখন দেখেন একটা জিনিস নিয়ে একবার বসি, হয়তো তাদেরকে পুরোপুরি আমরা বুঝাইতে সক্ষম হয়নি, আস্তে আস্তে কিন্তু যখন বুঝাইতে সক্ষম হচ্ছি, তখন কিন্তু এগুলি সমাধান হচ্ছে। আর সবগুলি একসাথে সব সমাধান হয়ে যাবে, এটা কখনো প্রত্যাশা করা যায় না। বাট আমাদের প্রচেষ্টা কখনো থেমে থাকেনি, এটা আপনারা সবাই দেখেছেন, এবং কন্টিনিউয়াস আমি এগুলি নিয়ে কথা বলেছি, এখনো কথা বলে যাচ্ছি, সরকারের সাথে কথা বলে যাচ্ছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে যাচ্ছি, সংশ্লিষ্ট সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাচ্ছি আমরা। জনাব মোহাম্মদ হাতেম, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আজকে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত একটি সেমিনার চলছে, যেখানে আসলে বাংলাদেশের অনেক বড় বড় অর্থনীতিবিদরা আছেন, পলিসি মেকার আছেন একজন, সেখানেই সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বক্তব্য রাখছেন। আমরা তার বক্তব্য শুনে আসি। We can provide them with adequate income through employment or through any other means, businesses, or then we cannot establish an anti-discriminatory society. So, but then this type of growth could not generate adequate employment. And while investment is important, domestic investment, foreign investment, but we also have to remember that we have already landed in a technologically or AI-driven world, and this is also creating a very critical challenge for the countries like Bangladesh, where population is so high and the labor absorption capacity is very low. As you know, that technology will create more jobs, but it will take away many jobs. It will, in order to absorb those who will be the victims of technological advancement, how to reskill, upskill, and where to employ them. This is one of the important worries for Bangladesh going forward. And the other issue is that the Bangladesh is, in the book also you have mentioned about export diversification and all these. So Bangladesh economy is integrated to the global economy. And in 2026, as we are going to be graduating from the least developed country category, we will have to be, compliant in every aspects, be it human rights, be it environmental issues, be it women's rights, and all these. And so not only that, we have to prepare for our competitiveness, improve competitiveness, efficiency and skills, but also address these issues.
if we really want to be integrated with the global economy and get benefit from that and do not want to lose out. And so these, how to are we prepared? There is the government has taken, I think, quite seriously the issue of graduation, that how we are going to cope with, how we are going to graduate smoothly without much disruptions. So this is another issue going forward, because after 2029, when the European Union will not extend it has provided 3 years grace period. But after that, what? So I think these are the issues, some of the issues I would particularly mention about the technological, facing the AI-driven or the fallbacks of artificial intelligence in the economy, and how we are preparing our youth. That's the thing. Otherwise, the whole spirit of this July uprising and the whole spirit of this interim government to reform and to provide employment and income would be lost. We don't want to, get out of that momentum. Thank you very much. বিকেএমইর নির্বাচন চলছে, বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সেই নির্বাচনের সবচেয়ে বড় যে প্যানেল, সেই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম, তিনি আছেন আমাদের সাথে। আমরা আবারও স্বাগত জানাচ্ছি জনাব হাতেম আপনাকে। আপনার কাছ থেকে এবারে যেটি জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, বিশেষ করে আমরা দেখেছি যে সরকারের যে এক ধরনের একটি শেকি ব্যাপার ছিল, সেখান থেকে তো নিশ্চয়ই সরকার কিছুটা কন্ট্রোলে নিতে পেরেছে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন বা অন্যান্য বিষয়গুলো, প্রশাসনের জায়গাগুলোতে। এই মুহূর্তে আসলে বিনিয়োগের জন্য যে পরিবেশ তৈরি হওয়ার কথা, সেটি কি মোটামুটি এখন প্রস্তুত কিনা, নাকি এখানে আসলে আর কি কি করার রয়েছে? জি, ধন্যবাদ। আমরা কিন্তু, আপনি দেখেছেন যে আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা বিষয়টা, আমরা অবশ্যই সরকার ইতিমধ্যে কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেকটা উন্নতি ঘটিয়েছেন, এবং আমরা কিন্তু প্রত্যাশা করব এই জায়গাটা তো জিরো টলারেন্স। কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণেই কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা অনেকে হয়েছি, ব্যবসা বাণিজ্য অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের মেজর যে 3টা কনসার্ন, তার মধ্যে আইন শৃঙ্খলাটা একটা অন্যতম বড় কনসার্ন। আর আমাদের যে আপনি দেখেছেন যে সরকারের যে বর্তমান যে উদ্যোগটা কিন্তু সরকার যথেষ্টভাবে চেষ্টা করছেন, এই বিষয়গুলিকে আমলে নিচ্ছেন। বিশেষ করে আমরা 9 ডিভিশনের জিওসি জেনারেল মঈন এবং ওখানে কর্নেল মহিউদ্দিন সাহেব সহ সংশ্লিষ্ট আর্মির যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের প্রতি আমাদের বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে শিল্প কলকারখানার মালিক শ্রমিক সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি শিল্প পুলিশকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত পিছন থেকে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, এবং যে কোনো একটা সমস্যায় সবচেয়ে আগে দৌড়ে আসেন কিন্তু শিল্প পুলিশ। তাদের সহযোগিতা, জেলা প্রশাসনের সহযোগিতা, জেলা পুলিশের সহযোগিতা, কলকারখানা অধিদপ্তরের সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতা আমরা খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। কারণ আমি মাঠ পর্যায়ে বিগত সময়টা, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যে পরিস্থিতি ছিল, এগুলি আমাদের প্রতিদিন যেভাবে ফেস করতে হয়েছে, আনবিলিভেবল সাপোর্ট আমরা কিন্তু এই সবার কাছ থেকে পেয়েছি। বিশেষ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক সাহেব, এটা অসম্ভব একটা উনি উদ্যোগ ওই সময় নিয়েছিলেন, এবং এই টোটাল নারায়ণগঞ্জকে আপনারা দেখেছেন, শিল্প কলকারখানা নারায়ণগঞ্জ অঞ্চল সহ অন্যান্য অঞ্চলটা আমরা ভালো রাখতে পেরেছি সকলের সহযোগিতায়। যদিও আশুলিয়া বেল্টে, গাজীপুর বেল্টে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু এখন এটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। তো সকলকে আমরা এই ক্ষেত্রে আমরা ধন্যবাদ দিব। এই 5 আগস্টের পরে যেটি হয়েছিল যে ক্রেতাদের কাছ থেকে আমরা দেখেছি যে অনেকেই সরে যাচ্ছিলেন, অনেকেই তাদের যে বিভিন্ন ধরনের যে ক্রয়াদেশ ছিল সেগুলো স্থগিত করছিলেন। সেই জায়গাগুলো থেকে কি এখন এই মুহূর্তে পরিস্থিতি কেমন? এর মধ্যে আবার ট্যারিফের যে বিষয়টা এসেছিল,
সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে রপ্তানি বাণিজ্যের পরিস্থিতি কেমন, মানে ক্রয়াদেশ কেমন আছে? না, এই মুহূর্তে ক্রয়াদেশ কিন্তু বাড়ছে, ক্রয়াদেশ বাড়ছে। আরেকটা যেটা হঠাৎ করে আমরা একটা অনাহুত সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, সেটা হলো আপনারা জানেন ইউএস এর যে ট্যারিফটা ইম্পোজ করা হয়েছিল 37%, সরকারের সময় উপযোগী উদ্যোগের কারণে সেটাকে 3 মাস স্থগিত করে 10% অতিরিক্ত ট্যাক্স মানে আরোপ করা আছে বর্তমানে, যেটার খেসারত কিন্তু আমাদেরকে টানতে হচ্ছে। আমাদের বিকিনির বোর্ডের অন্যতম একজন ভাইস প্রেসিডেন্ট, সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, ফরিস গ্রুপ, তাকে গত 1 মাসে $2.8 মিলিয়ন, $8 মিলিয়ন তাকে কম্পেনসেট করতে হয়েছে ওই 10% অর্ধেক, 5%। তো এটাও কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু। তো এইটা আমাদের এই ধরনের ভার বহন করার সক্ষমতা কিন্তু আমাদের নেই, কিন্তু তাকে এটা করতে হয়েছে। তো এইগুলো আমাদেরকে কিন্তু সামনে মাথায় রাখতে হবে, এবং আমরা আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে বর্তমানে যেভাবে আমাদের বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সবাই মিলে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছিলেন সম্প্রতি, যেভাবে এটাকে মোকাবেলা করছেন বা আলোচনা করছেন, নেগোসিয়েশন চেষ্টা করছেন, এটা আমরা একটা ভালো কিছু আমরা ওখানে প্রত্যাশা করছি, এবং আশা করি ভালো কিছু সেখান থেকে আসবে আমাদের রপ্তানি খাতের জন্য। আমরা একেবারে আলোচনার শেষের দিকে, আসলে নতুন করে একটি ইস্যু যেটি আসলে বাংলাদেশের বাণিজ্যের একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধটির প্রভাব আমরা জানি যে বিশেষ করে ভারতের সাথে আমাদের বড় ধরনের বাণিজ্য আছে, পাকিস্তানের সাথে আমরা বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা শুরু হয়েছে গত কয়েক মাস ধরে। সেই জায়গাটাতে এই যুদ্ধটা কতটা প্রভাব ফেলতে পারে বাংলাদেশের বাণিজ্যের সাথে? যে কোনো যুদ্ধ বিগ্রহ অর্থনীতির জন্য বিশাল ক্ষতিকারক, এটা ইতিপূর্বে আপনারা দেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনি যুদ্ধ, সবকিছু মিলে কিন্তু সারা বিশ্বের অর্থনীতি একটা টালমাটাল পরিস্থিতিতে চলে গিয়েছে। তো এখন পাকিস্তান ভারতের যুদ্ধটাও কিন্তু হয়তোবা আমরা ওইভাবে বাংলাদেশ আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন জিনিস আমরা আমদানি করি, এগুলির ক্ষেত্রে হয়তো খুব বেশি সংকট তৈরি করবে না, কিন্তু প্রতিদিনের যে বাণিজ্য, বিশেষ করে সীমান্ত বাণিজ্য, এটা কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশের আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটার একটা সংকট তৈরি হতে পারে, মানে স্বল্পতা হয়ে যেতে পারে। তো স্বল্পতা যখন তৈরি হবে তখন অটোমেটিক্যালি ইনফ্লেশন কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটার জন্য যেমন আমরা বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হিসেবে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সকলেই কিন্তু আলটিমেটলি এটার কারণে ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমরা শুরু থেকে বলে আসছি, এটা যেন জাতিসংঘ হোক বা ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা বড় যে কোনো দেশের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তান যেন এটা সমাধান করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। কারণ যুদ্ধ বিগ্রহ এটা ওই দুই দেশের জন্য যেমন মঙ্গলজনক নয়, এটা আশেপাশের দেশের বা সারা বিশ্বের অর্থনীতির জন্য এটা কোনোভাবেই মঙ্গলজনক নয়। আর পাশাপাশি আমাদের যে ইন্ডাস্ট্রির যে অবারিত সুযোগ সামনে আমরা প্রত্যাশা করছি, এই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারের যেমন আমাদের পলিসি সাপোর্ট লাগবে, আবার একই সাথে বাংলাদেশ ব্যাংকের পলিসি সাপোর্ট লাগবে, আবার ফিল্ড পর্যায়ে আমাদের যে শ্রমিক নেতৃবৃন্দ যারা আমাদের সাথে বিগত দিনগুলিতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন। এই যুদ্ধ থেকে কি বাংলাদেশ কোনো অ্যাডভান্টেজ নিতে পারে কিনা? যেহেতু ভারত বাংলাদেশের একটি প্রতিদ্বন্দ্বী দেশ তৈরি পোশাক খাতে, বিশেষ করে সেখানে যেহেতু ভারতে এক ধরনের অস্থিরতা চলছে, সেটির কোনো অ্যাডভান্টেজ কি বাংলাদেশ নিতে পারে? শুনেন, ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি কিছু প্যাকেজ দিয়ে বাংলাদেশের এই পোশাক রপ্তানিটাকে সরিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে, সেখানে কিছুটা তো মানে বাধাগ্রস্ত হবেই। অর্থাৎ সেই বাধাগ্রস্ত যখন সেখানে হবে, অটোমেটিক্যালি এটার বেনিফিট বাংলাদেশ কিছুটা পাবে, বা তার চেয়ে বড় বেনিফিট পাওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়ে আছে, যেটা আমরা এখনো নিতে পারছি না। সেটা হচ্ছে চায়নাতে যে 125% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এবং চায়নার রপ্তানিকা আস্তে আস্তে কিন্তু পোশাক শিল্প থেকে সরে যাচ্ছে। দুইটা কারণ, একটা ইউএস এর সাথে তাদের একটা বাণিজ্য যুদ্ধ চলছে, আর পাশাপাশি তাদের নিজস্ব শ্রমিক, তাদের যে দেশের শ্রমিকের যে বেতন অন্য সেক্টরে, তারা পোশাক শিল্পের সেক্টর চেয়ে অনেক বেশি বেতনে অন্য জায়গায় তারা চাকরি পায়, ফলে পোশাক শিল্পে শ্রমিকরা থাকতে চাচ্ছে না। এই কারণেও চাইনিজ ইনভেস্টররা, চাইনিজ রপ্তানিকারকরা, শিল্পের মালিকরা
পোশাক শিল্প থেকে সরে যাচ্ছে, যেখানে আমাদের জন্য একটা বিশাল সুযোগ কিন্তু তৈরি হয়ে আছে, সেটাও কিন্তু আমরা আমাদের ইন্টারনাল যে সমস্যাগুলি রয়েছে, যেটা আমরা বললাম, জ্বালানি সংকট, ব্যাংকিং সংকট, শ্রমিক নিয়ে সংকট ইত্যাদি সংকটের কারণে সেগুলো কিন্তু আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না। তো আমাদেরকে সেদিকে নজর দিতে হবে। এগুলি যদি আমরা সমাধান করতে পারি, পলিসি, বিশেষ করে ব্যাংকিং পলিসিটা, আমরা মনে করি, আমি আমার এই প্রায় 37-38 বছরের জীবনে ব্যাংকিং পলিসি এই মুহূর্তে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে রপ্তানি খাতের জন্য। এই জায়গাটাকে আমার মনে হয় আরো দেখা দরকার। বিষয়টা যাতে এরকম না হয় 40 বছর যাবত তো ব্যাংকিং খাত বা অন্যান্য খাত থেকে পোশাক শিল্প বা রপ্তানি খাতকে বহু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আর দেওয়া যাবে না। তার মানে এই না যে এই শিল্প সেক্টরটা কিন্তু প্রতিনিয়ত বড় হচ্ছে। আপনি দেখেছেন, আপনি 20-30-40 বছর আগের কথা চিন্তা করলে তখন রপ্তানির পরিমাণ কি ছিল আর এখন রপ্তানির পরিমাণ কোথায় পৌঁছেছে। তো যেমন, তো পাশাপাশি আমরা কিন্তু শ্রমিকের কর্মসংস্থানও অনেক বেড়েছে। তো সবকিছু মিলিয়ে এই সেক্টরকে পলিসিগত সাপোর্টটাও যথাযথভাবে যথাসময়ে দিতে হবে। যদি আজকের সাপোর্ট যদি দিতে 3 দিন দেরি হয়, তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে ছিটকে পড়ে যাব, পিছিয়ে যাব। সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক, আমার দেখা বাংলাদেশ ব্যাংক অত্যন্ত ভালো কিছু সাপোর্ট বিগত দিনগুলিতে দিয়েছিল। এখনো বাংলাদেশ ব্যাংকের তৎপরতা বা সাপোর্ট অনেক রয়েছে, বাট কিছু জিনিস গত সরকারের শেষ সময়ে যে পলিসি সাপোর্টগুলিকে উইথড্র করা হয়েছিল বা এই পলিসি সাপোর্টগুলিকে পুনরায় আমি মনে করি বাংলাদেশ ব্যাংক আবার স্থাপন করা দরকার। আদারওয়াইজ এই সেক্টরটা এখন কিন্তু আস্তে আস্তে মানে ভঙ্গুর অবস্থার দিকে চলে যাচ্ছে। জি, নিশ্চয়ই সরকার আসলে এই জায়গাগুলোতে নজর দিবে, কারণ নতুন সরকার আসলে ব্যবসা সম্প্রসারণ করতে চায় এবং যার নেতৃত্বে বাংলাদেশ এখন রয়েছে। বিশ্ব বাণিজ্যে সম্প্রসারণের এখনই আসলে সবচেয়ে ভালো সময় বলে বিশ্লেষকরা মনে করেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাতেম, আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্য শুভকামনা থাকলো বিকেএমইর এই নির্বাচনে। আপনার ফলাফল আমরা আশা করব আপনার পক্ষে আসবে। আমরা আপনাকে আবারও এই যে বিকেএমইর যে সদস্য আছে এবং নিট শিল্প তথা পুরো তৈরি পোশাক খাতের যে আপনি আরও বেশি অবদান রাখতে পারবেন সে আশাবাদ রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। মুদ্রা বাজার পরিস্থিতি আমরা যদি দেখি, মার্কিন ডলার এই মুহূর্তে কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি হচ্ছে 122 টাকায়। ইউরো 130 টাকায় কিনে 136 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়ালের কেনা দর 32, বিক্রয় 33। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 35 পয়সায়, বিক্রয় 1 টাকা 44 পয়সা। সোনার দরদাম জানাবো। আবারও বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে প্রতি ভরি দাম পড়ছে 1,71,811 টাকা। 21 ক্যারেট কিনতে গুনতে হচ্ছে 1,63,996 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 1,40,575 এবং সনাতন বা পুরনো স্বর্ণ বিক্রি হচ্ছে 1,16,267 টাকায়। রূপার দরদাম যদি জানতে চাই, 2,811 টাকায় প্রতি ভরি 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 2,683 টাকা। 18 ক্যারেট কেনা যাচ্ছে 2,298 টাকায় এবং পুরনো রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক, এর সাথে সূচনা জানিয়ে দিব জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। অপরিপক্ষ আমে সয়লাভ রাজশাহীর বাজার। জেলা প্রশাসকের ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার যেন শুধুই কাগজ কলমে সীমাবদ্ধ। রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে নির্বিঘ্নে চলছে অপরিপক্ষ আম বেচাকেনা। অবশ্য প্রশাসনের দাবি, অপরিপক্ষ আম বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মতিউর মুর্তজার তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম 22 মে এবং ফজলি আম 15 জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করার কথা রয়েছে। তবে আম পরিপক্ক হওয়ার আগেই নির্বিঘ্নে কেনাবেচা চলছে এখানকার বাজারে।
ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে আম পাকা দেখিয়ে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, ম্যাঙ্গো ক্যালেন্ডারের বিষয়ে কিছুই জানেন না তারা। বাগান থেকে ভেঙে নিয়ে এসে এখানে বিক্রি করলাম, এই ভাইরা ঢাকায় পাঠাবে। পাকা আম পাওয়া যাচ্ছে, টুকটাক বেচাকেনা হচ্ছে। আমরা তো কিছুই জানি না এর ব্যাপারে। এখন ধরেন বাজারে এই কাঁচা আম বিক্রি হচ্ছে, আমরাও কিনেছি, আমরা তো আর বাগানে ভেঙে আনিনি। এদিকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম পরিপক্ক হওয়ার আগে কেনাবেচা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আর নিয়মিত অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। যে আমটি তারা কেটেছে তারা সেটি যেন গ্রাহক পর্যায়ে সরাসরি পাকা আম হিসাবে না গিয়ে আচার বা অন্য কোনোভাবে যদি ব্যবহার করা যায়, যেটি তারা দাবি করছে, সেজন্য কৃষি অফিসের সহায়তা নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরিপক্ক আম কিনে প্রতারিত হওয়ার ব্যাপারে ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ ফল গবেষকদের। সময়ের বিষয়ে তাহলে কিন্তু আমরা যদি না চাই, তাহলে তারা যারা বিক্রেতা তারা তো এই অসৎ উপায় অবলম্বন করে এগুলো বিক্রি করবে কোথায়? কাজে এই জিনিসগুলো আমাদের সবার মাথায় রাখতে হবে যে আমরা যেটি সময়ের আম সেই সময় যেন আমরা খাওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখি। এবছর রাজশাহীতে আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৬৯৫ কোটি ৮৫,৭৫,৬২০ মেট্রিক টন। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নীলফামারীর সৈয়দপুরে মরুভূমির প্রাণী দুম্বা পালনে সফল উদ্যোক্তা রবিউল ইসলাম কাজল। শখের বশে দুম্বা পালন করে এখন জীবিকা নির্বাহ করছেন তিনি। দুম্বা বিক্রি করে বছরে আয় করছেন লাখ লাখ টাকা। আব্দুর রশিদের তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাঠালীপাড়া এলাকার উদ্যোক্তা রবিউল ইসলাম শখের বশে বছর ৫ আগে ২টি দুম্বা পালন শুরু করেন। শখে এখন তার জীবিকা। প্রবাসী ভাইয়ের পাঠানো টাকায় দুম্বার খামার করে এখন সফল উদ্যোক্তা তিনি। ঘুরে যায় ভাগ্যের টাকা। তার এক একটি দুম্বা বিক্রি হচ্ছে লাখ টাকায়। আসছে কোরবানি ঈদকে সামনে রেখে খামারে প্রস্তুত করা হচ্ছে এসব দুম্বা। পাশাপাশি পালন করা হচ্ছে দেশি বিদেশি উন্নত জাতের ছাগল। আমরা 12 লাখ টাকা দিয়ে শুরু করছি দুম্বা খামার। এখন আমাদের 25 থেকে 40 লাখ টাকা আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমাদের দুম্বা খামার উন্নত হয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাইয়ে নিয়েছে মরুর এই প্রাণী। তার সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয়রাও। আমি দেখলাম, দেখে আমাকে ভালোই লাগলো। তো ভবিষ্যতে আমারও চিন্তা ভাবনা আছে যে এরকম একটি খামার গড়ে তোলার। কাঠালীপাড়াটাকে চিনতেছে, সবাই আসতেছে ব্যাপ থেকে দুম্বা দেখতেছে, আমাদেরকে ভালো লাগে। আর আমরাও আসি, দেখি, ভাইয়ের সঙ্গে পরামর্শ করি। প্রাণী সম্পদ বিভাগ বলছে দুম্বার উন্নত জাত বাংলাদেশে সফলভাবে পালন করা সম্ভব। বাণিজ্যিক খামারে হতে পারে নতুন দিগন্ত। আমরা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাকে ভ্যাকসিন, খাদ্য, এই সমস্ত পরামর্শ আমরা দিয়েছি এবং আমরা তাকে পিপিআর যে ভ্যাকসিনও দেওয়া হয়েছে। ভেড়া বা গবাদি পশু যা কিছু খায় এটি দিয়ে এদের লালন পালন করা যায় এবং এটি আমার কাছে মনে হয় এর গ্রোথ অনেক বেশি। এটা আমাদের দেশের আবহাওয়া এটি সম্ভব এবং অনেক সম্ভাবনাময় একটি ফার্ম বলে আমি মনে করি। খামারে মোট ২৭টি দুম্বা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চীনের উপর শুল্ক ১৪৫% থেকে কমিয়ে ৮০% নামিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাতে আগ্রহী থাকার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দেশটির পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। এ সপ্তাহে বাণিজ্য যুদ্ধ নিরসনের প্রথম ধাপে সুইজারল্যান্ডে চীনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। তার আগে শুক্রবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, চীনের পণ্যে ৮০% শুল্ক রাখায় ঠিক মনে হচ্ছে। বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দূতাবাস বাজার ২০২৫। জাতীয় আর্টস কাউন্সিলের প্রেসিডেন্টের সহধর্মিণী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অংশ নেয় বাংলাদেশ দূতাবাস, যেখানে রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি ও তার সহধর্মিণী দিলরুবা আক্তার নেতৃত্ব দেন। এই সময় হস্তশিল্প, নকশিকাঁথা, পাটজাত পণ্য ও পোশাকে ভরপুর স্টলে বিদেশিদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা আবারও বেড়েছে। চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে পাড়ি জমিয়েছে ৬,৪০০ জন অভিবাসী।
যার মধ্যে 5,796 জনই বাংলাদেশি। এমন অবস্থায় সমালোচনার মুখে পড়েছে মেলনি সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। একটু উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগরের উত্তাল পথে প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন অভিবাসীরা। মূলত লিবিয়া আর তিউনিসিয়া হয়ে উঠেছে ইতালি যাওয়ার জনপ্রিয় একটি রুট। গেল এপ্রিলে যে পথে পাড়ি জমিয়েছেন 6,400 জন অভিবাসী, যা কিনা গেল বছরের চেয়ে প্রায় 35% বেশি। আর 2025 সালে পর্যন্ত ভূমধ্যসাগর পথে পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে 15,543 জন অভিবাসী। Europe has to move away from ad hoc solutions and put in place a predictable and reliable migration management system. তবে এ পথে সবচেয়ে বেশি পাড়ি জমানো অভিবাসীদের তালিকায় রয়েছে বাংলাদেশির সংখ্যা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ পথে পাড়ি জমিয়েছেন 5,796 জন বাংলাদেশি নাগরিক। এদিকে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ এবং নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মেলোনি সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।